নমস্কার, ট্রাভেলার অলোক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের শিবখোলা নদী, অর্থাৎ শিবখোলা মানে এখানে খোলা কথার মানে হচ্ছে নদী। এই ছোট ছোট নদীগুলো এত সুন্দর এবং এর সৌন্দর্য দেখতে হাজার হাজার দর্শক আসেন এখানে এই নদীটা দেখার। তো এটা কোনো বড় ব্যাপার না। আমি যেটা আজকে দেখাতে চাইছি, এটা শিবখোলা একটা রিসোর্ট। এই রিসোর্টে আমরা ছিলাম। এবার আসা যাক এর পিছনটায় নেপালের যে অংশটা, অর্থাৎ ভারত, বাংলাদেশ এবং নেপাল, এই যে প্রতিবেশী আমাদের দেশ নেপালের, এই নেপালে এই যে নদীটা বাগমতী নদী, এই বাগমতী নদীর যে কী অবস্থা, কদিন আগে আমরা এখানে গেছিলাম, সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যে পাহাড়ের বন্যা বা যদি নিম্নচাপ হয় সে তার পরিস্থিতি কী হয়, সেইটার জন্য আমরা সেবারে গেছিলাম মুক্তিনাথ। এই মুক্তিনাথ থেকে ফেরার পরে, অর্থাৎ এই 2024 সালেরই সেপ্টেম্বর মাসে সাংঘাতিক বিপদের মধ্যে আমরা পড়েছিলাম। সাংঘাতিক নিম্নচাপ ছিল। রাস্তাঘাটের অবস্থা দেখছেন, পুরো ভাসছে, জঙ্গল পুরো ভেসে, জন্তু জানোয়ার সব রাস্তায় এসে দাঁড়িয়েছে। আর এই রাস্তাটা দেখছেন, এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অসম্ভব একটা বিপদের মধ্যে থেকে আমরা বেঁচে গেছি। যে পাহাড়ের বৃষ্টি এবং বন্যা যে কি মারাত্মক আকার ধারণ করে, সেটা না আসলে হয়তো আমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম যে এইরকম সাংঘাতিক অবস্থা হয়। এই যে নদীটা বাগমতী নদী, এটা অ্যাকচুয়ালি নেপালের এই ছোট ছোট যেমন খোলা আছে না, সেই খোলাগুলো থেকেই উৎপন্ন হয়েছে। এই বাগমতী নদী এসে মিশেছে এবং এটা বিহারের ওপর দিয়ে গিয়ে মিশেছে। তো যে রেড অ্যালার্ট আমরা খবরে দেখেছি বা শুনেছি, এবং যে সমস্ত চিত্র সাংবাদিকরা আসেন তারা ছবি তুলেছেন, আমি দুর্ভাগ্যবশত আমার এই দেখার সুযোগ হয়েছিল। দেখতে পাচ্ছেন জলের কি অবস্থা। যে কোনো মুহূর্তে এই ব্রিজ কেন, যে কোনো জায়গা থেকে ভাঙন হতে পারে, ভেঙে যেতে পারে এবং বন্যা পরিস্থিতি তৈরি হবে। আমার সঙ্গে রয়েছে রামু ভাই, আমাদের যে ড্রাইভার, আমাদের পুরো মুক্তিনাথ ওনার সঙ্গেই আমরা ঘুরলাম। আমাদের কিভাবে যে উনি বাঁচিয়ে নিয়ে আসলেন সেটা আমি ঠিক ব্যাখ্যা করতে পারছি না। যদি না আমরা যে কজন আমরা ছিলাম, আমরা নিজেরাই জানি যে কী অবস্থা। নদীটার অবস্থা দেখুন, যে কোনো মুহূর্তে এটা রেড অ্যালার্ট হয়েছে, যে কোনো মুহূর্তে এই বাঁধ ভেঙে যেতে পারে। আর এই বাঁধ ভেঙে গেলে কী অবস্থা হয়। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, হাজার হাজার মানুষকে বিপদসীমার বাইরে নিয়ে আসা হয়েছে। নদীর দুধার পুরো একদম প্লাবিত। আর যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা আমরা জনকপুরী থেকে ফিরছিলাম রক্সলের, কিন্তু এই 4 ঘন্টার রাস্তা যে কখন এরকম অবস্থায় ধারণ করেছে সেটা ব্যাখ্যা করা খুবই কঠিন। অনেক গাড়ি এই রাস্তার উপর আটকে গেছে। রাস্তা পুরো বোঝাই যাচ্ছে না রাস্তা কোনটা আর জল কোনটা। সমুদ্রের মতন একদম মিশে গেছে চারিদিক দিয়ে। এই যে সামনের গাড়িটা দেখছেন, এটা খারাপ হয়ে গেছে। এর মধ্যে কিছু বাইক এসেছিলো, যারা বাইকে ভ্রমণ করে বা এখানকার স্থানীয়, তারাও এখানে আটকে গেছে, যেতে পারছে না, বুঝতে পারছে না জলের লেভেলটা কতখানি। কি সাংঘাতিক বন্যা পরিস্থিতি হয় আমরা খবরে দেখেছি, কাগজে দেখেছি বা টিভি নিউজে দেখেছি। যারা এটা কভার করেন সত্যি তাদেরকে হ্যাটসঅ্যাপ, স্যালুট করতে হয় যে কীভাবে তারা এই সমস্ত সংবাদ সংগ্রহ করে। আর আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না আমরাও বেঁচে আসবো কি না। এইরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা নেপাল ট্যুর শেষ করে ফিরছিলাম। তো হঠাৎ নিম্নচাপ, যেটা নিম্নচাপ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা খুবই দেখে থাকি, কিন্তু নেপালের ওপর এসে যে নিম্নচাপ আমরা পেলাম, সেইটা ব্যাখ্যা করা, দেখতে পাচ্ছেন কি অবস্থা। কোনোরকমে
বাইকটা যাচ্ছে আর আমার পিছনে পিছনে ওর পিছনে পিছনে আমরাও যাচ্ছি, কারণ এই বাইকটা মনে হচ্ছে স্থানীয়, এরা রাস্তাঘাট চেনে ভালো, তো এরা খুব ভালো গাইড করছে যে মানুষকে কীভাবে এখান থেকে উদ্ধার করা যায়। আর বোধহয় আমরা মিনিট 15-20 দেরি করলে আর আমরা হয়তো বাড়িতে ফিরতে পারতাম, কারণ এখানে আটকে যেতে হতো। কবে রাস্তাঘাট ঠিক হবে তারপর হয়তো সেই গাড়িগুলো ছাড়বে। তো আমরা এই রাস্তা যখন ক্রস করে আসলাম, দেখতেই পাচ্ছেন কি সাংঘাতিক, মানে ভাবা যায় এইরকম মানে রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর মানে বুঝতে পারছি না যে ঠিক মতন আমরা ফিরতে পারবো কি না। রাস্তার কোনো এদিক ওদিক কিছু দেখা যাচ্ছে না, এতটাই ভেঙে গেছে। আর যেটুকু রাস্তা পেয়েছে আমাদের ড্রাইভার সাহেব, তার পুরো নেপালটা একদম মানে মুখস্থ, তার পুরো একদম কি বলবো নখদর্পণে। সেই রাস্তা যেখান থেকে উনি ভালো পেয়েছেন সেই রাস্তা ধরে আমাদেরকে নিয়ে, যে ব্রিজটা দিয়ে ক্রস করে আসার পরে সেই ব্রিজের রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে, কারণ যে কোনো মুহূর্তে এই ব্রিজটা ভেঙে যেতে পারে। সেই রকম রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, জানি না কতদূর পৌঁছতে পারবো। আর এরকম একটা পরিস্থিতি যে সামনে পড়বে সেটাও আমরা বুঝতে পারিনি। আমাদের শিডিউল অনুযায়ী আমরা চলছি, বরঞ্চ একটু আগেই বেরিয়ে পড়েছিলাম। জানকপুরি হয়ে আমরা রক্সলের দিকে ফিরছি। এই ডিস্টেন্সটা কিন্তু যদি সব ঠিকঠাক থাকতো তাহলে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগে বাই রোড, কিন্তু সেখানে আমরা এখনও কটায় পৌঁছবো তার কোনো নিশ্চয়তা নেই। আর দুধারে জঙ্গল দেখছেন, সেই ফরেস্টের মধ্যে জন্তু জানোয়াররাও সব রাস্তায় এসে উঠেছে। অনেক জায়গায় অনেক ভয়ানক মারাত্মক জন্তু জানোয়ারও রয়েছে। তার পাশ দিয়ে আমরা বেরিয়ে আসছি, কোনো ক্রমে আমরা অতিক্রম করছি এই রাস্তাগুলো। সত্যি আমি ড্রাইভার সাহেবকে হ্যাটস অফ করছি বারবার, এই কারণে যে এত ভালো রাস্তা চেনে এবং কোথা দিয়ে আসলে আমরা নিরাপদে পৌঁছতে পারবো সেটা উনি খুব ভালো করে। এই বাগমতী নদীর যে এই অবস্থা, মানে গা শিউরে উঠছে, এমন কি অবস্থা দেখতে পাচ্ছেন। যে কোনো মুহূর্তে এই ব্যারেজ ভেঙে যেতে পারে, যে কোনো মুহূর্তে। তার জন্য আস্তে আস্তে সতর্কতা করে দিয়েছে, গাড়ি ফাড়ি সব দুদিক দিয়েই বন্ধ করে দিয়েছে। আমাদের কপাল খুব ভালো যে আমাদের ড্রাইভার সাহেব কোনো রকমে বেরিয়ে এসেছি। তো এরকম জঙ্গলের মধ্যে রাস্তা, শুনশান, কোথাও কোনো লোকালয় নেই। যদি কোনো কারণে গাড়ি খারাপ হয় বা কোনো কিছু হয় তাহলে কিন্তু আমাদের এই জঙ্গলেই থাকতে হবে। আর এখানে মারাত্মক মারাত্মক সব জন্তু জানোয়ারও আছে। সমস্ত রকম করে আমরা এগিয়ে চলেছি, জানি না ঠিক মতন পৌঁছতে পারবো কি না, ভগবানের উপর আস্থা আছে। আর আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, যায় কি বলবো, মানে মুক্তিনাথের উদ্দেশ্যে, বিষ্ণু ভগবানের উদ্দেশ্যে আমরা দর্শনে গেছিলাম। খুব সুন্দর দর্শন হয়েছিল, কিন্তু ফেরার পথটা যে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ব সেটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, সব কিছু নিয়েই আমার এই জার্নিটা একটা মনে রাখার মতন জার্নি, যে আমাদের এত সুন্দর ট্যুর হয়েছিল। কাঠমান্ডু থেকে শুরু করে পোখরা, সমস্ত কিছু আমরা খুব ভালোভাবে ঘুরেছি, দর্শন করেছি। কিন্তু ফেরার সময় এরকম সাংঘাতিক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়তে হবে সেটা আমরা কখনোই ভাবিনি। কিন্তু সেটা সব কিছু নিয়েই তো চলতে হবে, এটাই তো বাস্তব জীবন। অবশ্যই এটা না আসলে বুঝতে পারতাম না যে এরকম সাংঘাতিক একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে, এবং অলরেডি হয়েও গেছে। রেড অ্যালার্ট জারি করে দিয়েছে সরকার থেকে, ঘন ঘন অ্যানাউন্সও করছে যে আপনারা যে যেখানে আছেন সেখানে থাকুন, বেরোবেন না। কিন্তু আমাদের ড্রাইভার সাহেব বললেন আমরা যে করেই হোক বেরোতে হবে, কারণ আমাদের আজকে রাত্রিরেই ট্রেন রয়েছে। তো এরকম একটা ক্রিটিক্যাল পজিশানে আমরা বেরিয়ে পড়েছি। যদি আমরা না পৌঁছতে পারি, সব দিক দিয়ে মুশকিল। শুধু ট্রেন মিস করা না, আমাদের এখানে এই যে এখানে থাকা, দেখতেই পাচ্ছেন তো, কোনো পুরো জনবসতিহীন, একেবারে জঙ্গল, পুরো ফরেস্ট। আর এই ফরেস্টের মধ্যে কিচ্ছু নেই, না খাবার দাবার আছে আর না কেউ রাস্তায় বেরোচ্ছে। সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের নেপাল ট্যুর খুব সাকসেসফুল ট্যুর হয়েছিল,
কিন্তু শেষে মানে একদম শেষের দিকে ফেরার পথে যে এরকম একটা সাংঘাতিক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ব, এটা কল্পনাও ভাবতে পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি। এটা রাস্তা আমরা যেটার উপর দিয়ে এসেছি, পিছন দিকে তাকিয়ে দেখছি রাস্তাটার এই অবস্থা। তো বুঝতেই পারছেন বাঘ নদী কী সাংঘাতিক রূপ ধারণ করেছে। তো যাই হোক, সব কিছু নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। একটা কথাই বলবো, যারা যাবেন একটু ইনফরমেশান এবং রাস্তাঘাটের খবর নিয়ে, আর বিশেষ করে ওয়েদার রিপোর্টটা খুব এতে রাখবেন, কারণ আমরা যখন এসেছিলাম তখন কোনোরকম পূর্বাভাস বা ফোরকাস্টিং ছিল না। সেই ফোরকাস্টিং পরের এই নিম্নচাপটা হঠাৎ ঘুরে গিয়ে নেপালের উপর এসে পড়েছে। সুতরাং আমরা তখন অলরেডি আমাদের ট্যুর প্রায় শেষের দিকে, তো এখান থেকে তো আমরা বেরিয়েও আসতে পারছি না। তাই ভগবানের উপর আস্থা এবং মুক্তিনাথের উপর ভরসা রেখে আমরা বেরিয়ে পড়েছি। কয়েক ঘন্টা জার্নি করলে আমরা রক্সলে গিয়ে পৌঁছবো। ওখানে গিয়ে তারপর দেখা যাবে কি হয়। রক্সল থেকে শুনলাম অনেক খবর হচ্ছে ট্রেন নাকি ক্যান্সেল হয়েছে। তো জানি না আমাদের কপালে আছে। সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মুক্তিনাথ, জয় বাবা মুক্তিনাথ, তার উদ্দেশ্যে, এবং তাকে স্মরণ করে আমরা সীতার জন্মভূমি জানকপুরীও দেখেছি। সমস্ত কিছু একটা সুন্দর প্যাকেজ ট্যুর হলো। তাই সবাইকে অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ট্রাভেলার অলোক।